বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়ের মানে চ্যাপ্টার 5 এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করতে চাই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যশোর বোর্ড 2021 উদ্দীপক এবং প্রশ্ন। এখানে তিনটা মৌল এবং পর্যায় এর সাথে গ্রুপ দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে সমযোজী বন্ধন কাকে বলে। ক্ষয়ে বলা হয়েছে কার্বন মনোক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করো। গয়ে বলা হয়েছে ML3 এর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো। ঘয়ে বলা হয়েছে RCl5 যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করো। তো শুরু করা যাক। প্রথমে কয়ে আসা যাক, সমযোজী বন্ধন কাকে বলে। সমযোজী বন্ধন কাকে বলে এটা আসলে তোমাদের নতুন কিছুই না, সবারই জানার কথা, সবাই জানো। তো সমযোজী বন্ধন সঠিক সহজভাবে বলতে গেলে যে বন্ধন আসলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। একটু ভালো করে সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে পারি যে দুটি অধাতব পরমাণু, অধাতব কেন, অধাতব পরমাণুই সমযোজী বন্ধন গঠন করে। তাহলে দুটি অধাতব পরমাণু তাদের দুটি অধাতব পরমাণু রাসায়নিক সংযোগের সময় তাদের সর্বশেষ শক্তি স্তরের একটি করে ইলেকট্রন সংগ্রহ করে এবং এই ইলেকট্রন জোড়াবদ্ধ হয়ে এরা কি মনে করে, এরা চিন্তা করে যে এরা উভয় নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। আর এই জোড়াবদ্ধ ইলেকট্রনটি উভয় পরমাণুর সাথে শেয়ার করে যে বন্ধন তৈরি করে সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। তো যে যৌগের সমযোজী বন্ধন থাকে তাকে কিন্তু আবার সমযোজী যৌগ বলা হয়। সমযোজী বন্ধন কাকে বলে অবশ্যই তোমরা জানো। ক্ষয়ে বলা হয়েছে কার্বন মনোক্সাইড CO যৌগে কার্বনের সুপ্ত যোজনী ব্যাখ্যা করতে হবে। তো কার্বনের সুপ্ত যোজনী, আসলে সুপ্ত যোজনী কি সেটা আগে আমাদেরকে জানা দরকার। সুপ্ত যোজনী হচ্ছে কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটাকে সুপ্ত যোজনী বলা হয়। সক্রিয় আর সর্বোচ্চ কি, কিছু কিছু মৌলের একাধিক যোজনী আছে যাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তো এই যোজনে সক্রিয় যোজনী আর সর্বোচ্চ যোজনী, যেটা সক্রিয় মানে যৌগে যেটা উপস্থিত থাকে, তো এটা হচ্ছে সক্রিয়, আর সর্বোচ্চ মানে তো বুঝতেই পারছো। এখানে কার্বন মনোক্সাইডে কিভাবে আমরা বুঝবো যে এখানে সক্রিয় যোজনী কত, এখানে তো আসলে কোনো যোজনী দেওয়া নাই, তাহলে কিভাবে বুঝবো যে এর সক্রিয় যোজনী কত। আমরা জানি কার্বনের যোজনী 2 এবং 4 হয় এবং কার্বন মনোক্সাইড এখানে অক্সিজেন যোজনী 2। তো কার্বন মনোক্সাইড যদি এরকম হয় C2O2, তাহলে কি হয়, এখানে হচ্ছে 2 আউট হয়ে যায়, তাহলে কি হয় এখানে CO থাকে, অর্থাৎ কার্বনের যোজনী তখন 2 হয়, মানে কার্বনের সক্রিয় যোজনী 2। কিন্তু কার্বনের আরেকটা যোজনী সর্বোচ্চ যোজনী সেটা হচ্ছে 4। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কিভাবে আমরা বুঝবো যে সক্রিয় যোজনী। অক্সিজেনের যোজনী 2 আর কার্বনের যোজনী এখানে 2, এখানে কার্বন মনোক্সাইড মানে উভয় যোজনী ঘনিষ্ঠ হয়ে গেছে, যার মানে এখানে CO হয়েছে, তার মানে অবশ্যই এখানে যোজনী 2 ছিল আর সর্বোচ্চ যোজনী 4। তো 4 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 হয়। তার মানে কার্বনের সুপ্ত যোজনী হচ্ছে 4 বিয়োগ 2 সমান হচ্ছে 2। এই হচ্ছে সুপ্ত যোজনী, মানে সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর পার্থক্যকে বলা হয় সুপ্ত যোজনী। আশা করছি বুঝতে পেরেছো। এবার গয়ে যাওয়া যায়। গয়ে কি বলা হয়েছে, ML3 এর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করতে হবে। আচ্ছা, ML3 এখানে কিছু কথা, এখানে আমরা অনেকে কি করি, আমরা এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা উদ্দীপকটাই বুঝতে পারি না। ML3 বলা হয়েছে, তারপর ML3 আসলে এখানে মৌলটি কি সেটাকে আগে চিহ্নিত করতে হবে, না হলে আমরা কিভাবে বুঝবো যে এর বন্ধনটা কেমন হবে। এখানে তো ML দ্বারা
এটা হচ্ছে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই মৌলগুলো কি, এই মৌলগুলো আমরা কিভাবে বের করবো এটা জানা না বেশি জরুরি। এইটা জানা খুব বেশি জরুরি, কেননা আমরা জানি যে অনেকেই আছো যারা অ্যান্সার করতে পারবা যদি আমরা মৌলগুলো বের করে দেওয়া, আমরা বের করতে পারি। কিন্তু এই মৌলগুলো না বের করতে পারার কারণে আমরা অনেকেই অ্যান্সার করতে পারি না। তো যা হোক, এখানে আমরা দেখবো যে এখানে দেওয়া আছে 2 নম্বর পর্যায় এবং 15 নম্বর গ্রুপ এম এ দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এম 2 নম্বর পর্যায় পর্যন্ত আমরা ইলেকট্রন বিন্যাস করব। আমরা জানি যে এই পর্যায় গ্রুপে থেকে মৌল বের করার, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌল বের করার 3টে নিয়ম আছে। একটা হচ্ছে এস, তারপর হচ্ছে এস পি, প্রথমটি হচ্ছে এস, তারপর হচ্ছে এস হচ্ছে এস ও পি এর সাথে 10 যোগ, তারপর হচ্ছে ডি এস। এই 3টা নিয়মে আমরা ইলেকট্রন বের করতে পারি পর্যায় এবং গ্রুপ থেকে। তাহলে আমরা জানি যে এস এ ইলেকট্রন সর্বোচ্চ 2টা ধরে এবং ডি এস এ সর্বোচ্চ 12টা ধরবে। কিন্তু যেহেতু এখানে গ্রুপ 15 বলা হয়েছে, 12 ওভার মানে 12 পের হয়েছে, এসপি এর সাথে 10 যোগ করলে কত হয়? এখানে এস এ যদি 2টা ধরে, পি তে 6টা, তাহলে 6 2 8, 10 18টা হয়। এখানে 15 মানে 12র উপরে। 12 কেন? ডিএস সর্বোচ্চ 12। যদি 12 উপরে যায় তাহলে আমরা কি করব, এই গ্রুপ থেকে প্রথমে আমরা কি করব, 10 যে যোগ করে এসপি হয়, এই যে 10টাকে আমরা বাদ দিব। কারণ আমরা বুঝতে পারছি যেহেতু 15 গ্রুপ মানে 12র উপরে, এটা অবশ্যই এসপি এর নিয়ম। তাহলে এসপি তে 10 যোগ করতে হবে, আমরা মনে নাকি 10টা বাদ দিয়ে নেব। 10টা বাদ দিলে কি করব, যেটা থাকবে এটাকে আমরা দ্বিতীয় পর্যায়ে বিন্যস্ত করব। দ্বিতীয় পর্যায়ে সেটা কিভাবে, 10 বাদ দিলে এখানে কত থাকে, 10 বাদ দিলে এখানে 5 থাকে। তাহলে দ্বিতীয় পর্যায়ে কি, এখানে হচ্ছে গ, দ্বিতীয় পর্যায়ে 1s 2s 2p। তাহলে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তোমার এখানে 5টা ইলেকট্রন ছিল, এস এ 2টা গেলে পি তে 3টা থাকে। এই হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ইলেকট্রন 5টা। এখানে মোট ইলেকট্রন কিন্তু 5 দিয়ে 60টা। তাহলে 60টা ইলেকট্রন মানে 60টা ইলেকট্রন কোন মৌলের, সেটি হচ্ছে এই মৌল। আমরা জানি যে 60টা ইলেকট্রন বিশিষ্ট মৌলটি হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমরা বুঝলাম এম মৌলটি হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ 2 নম্বর পর্যায় এবং 15 নম্বর গ্রুপের মৌলটি হলো নাইট্রোজেন। তাহলে আমরা কিভাবে বের করব, আমরা কি করব, যদি 12 ঊর্ধ্বে হয় গ্রুপ তাহলে আমরা প্রথমেই কি করব, সেটা থেকে 10 বাদ দিব এবং 10 বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি আসবে সেইটাকে আমরা যেই পর্যায়ে কথা বলা হয়েছে ওই পর্যায়ে বিন্যস্ত করব। পরপর টোটাল যে ইলেকট্রন সংখ্যা আসবে সেটাই হচ্ছে ওই মৌল। যদি এখানে এস বি এস অথবা ডি এর নিয়ম চলে আসে তাহলে তো কোনো কথাই নাই, বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কারণ এসপি তে যেহেতু আমাদের যোগ করতে হয় সেহেতু আমরা 10টা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে এই 5-এর সাথে যদি আমি 10, যে 10টা বাদ দিয়েছিলাম এই 10টা যোগ করলে 10 আর 5 15 হয়, অর্থাৎ গ্রুপ 15। আমি যেই 5 ইলেকট্রনটা বিন্যস্ত করলাম, কোথায় থেকে বিন্যস্ত করলাম, 10 বাদ দিয়ে। আবার ওই 5-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে গ্রুপ 15 আসছে এবং এখানে টোটাল ইলেকট্রন আসছে কত, টোটাল ইলেকট্রন 7। তার মানে এখানে হচ্ছে এম মৌলটি নাইট্রোজেন। আশা করছি বুঝতে পেরেছো। এভাবে আর মৌল আমরা কিভাবে বের করবো, আর মৌল বলা হচ্ছে 3 নম্বর পর্যায়ে। একই নিয়ম, এখানে কোনো কথা নেই, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর মৌলটি যদি ওইভাবে বের করি, এখানে আমি 3 নম্বর পর্যায়ে, তাহলে আমি কি করবো, 3 নম্বর পর্যায়ে আমরা এই 5টি ইলেকট্রন বিন্যাস করবো। 5টি কেন, কারণ এখানেও 15 আছে, তার মানে 15 থেকে 10 বাদ দিব। তাহলে 5টি 3 নম্বর পর্যায়ে বিন্যস্ত করবো। কি হয়, 5টি হচ্ছে 1s 2s 2p6 3s 3p। এখানে হচ্ছে 5টি। তাহলে এই 5টির সাথে যদি আমি 10 বাদ দিই, 10 যোগ করি তাহলে আমার গ্রুপ 15 আসবে এবং এখানে টোটাল ইলেকট্রন কত, এখানে 10 আর 5 15। টোটাল ইলেকট্রন হচ্ছে 10 আর 5 15 ইলেকট্রন বিশিষ্ট মৌলটি হচ্ছে ফসফরাস। আমরা সবাই জানি, এর মানে আর মৌলটি হচ্ছে ফসফরাস। এ হচ্ছে এম নাইট্রোজেন আর হচ্ছে আর হচ্ছে ফসফরাস। এর মৌলটি কি, এটা হচ্ছে 1 নম্বর পর্যায় এবং গ্রুপও 1।
আমরা জানি যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে এস অরবিটাল থাকে। এস অরবিটাল সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ নাম্বার। তাহলে 1 নম্বর পর্যায়ে গ্রুপ এ, তার মানে 1s এখানে হচ্ছে 1s গ্রুপ এ। 1 নম্বর পর্যায়ে গ্রুপ 1 মৌলটি কি? হাইড্রোজেন। এভাবে আমরা মৌলগুলোকে চিহ্নিত করে নেব আমাদের প্রশ্নের অ্যান্সারের জন্য। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। আমি এতক্ষণ উদ্দীপক থেকে কিভাবে মৌলগুলো চিহ্নিত করবো সেই নিয়ে কথা বললাম। এবারে অ্যান্সারে আমি যাব গ। তাহলে Ml3 এর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ। Ml3 মানে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে কি হয়? অ্যামোনিয়া। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে এখানে হচ্ছে অ্যামোনিয়া। নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। এর বন্ধন গঠন প্রক্রিয়া বর্ণনা করতে হবে চিত্র সহ। আচ্ছা, এখানে নাইট্রোজেন হাইড্রোজেন এখানে যে উভয়ে কি, এরা দুজনেই কিন্তু অধাতু। এদের ইলেকট্রন যদি আমরা করি নাইট্রোজেন 7, তাহলে আমরা কি পাবো? 1s 2s 2p 5 আর 2 7 নাইট্রোজেন। হাইড্রোজেন কত হবে? হাইড্রোজেন হচ্ছে 1s হচ্ছে। এখানে এর শেষ শক্তিস্তর ইলেকট্রন কয়টি আছে? শেষ শক্তিস্তর ইলেকট্রন আছে 5টি। এর শেষ শক্তিস্তর ইলেকট্রন 1টি। এখানে হাইড্রোজেনে শেষ শক্তিস্তরে নাইট্রোজেনে 5টি, হাইড্রোজেন 1টি। তার মানে এদের কারোই অষ্টপূর্ণ নাই এবং এরা কেই অষ্টপূর্ণ করার জন্য কাউকে ইলেকট্রন দিতে পারবে না। এরা কেই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে কেউ কাউকে ইলেকট্রন দিতে পারছে না। কেউ না, এদের ইলেকট্রন যেটা দরকার সেটাই তো এদের নেই। এরা দিবে কোথা থেকে? এদের দেওয়ার কোনো ক্ষমতাই নেই, কারণ এদেরই তো নাই। এদের অভাবই তো পূরণ হচ্ছে না, এরা কাউকে দিবে কি করে? তো এই জন্য এরা কি করবে? এই জন্য এরা কি করবে? এরা হচ্ছে উভয় পরমাণুর শেষ শক্তি স্তর থেকে কি করবে? ইলেকট্রন শেয়ার করবে। তো আমরা জানি যে নাইট্রোজেনের শেষ শক্তি স্তরে 3টি বেজোর ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন কি করবে? হাইড্রোজেন 3টি পরমাণু সেখানে H3 এর সাথে শেয়ার করবে। 3টি পরমাণু 3টি ইলেকট্রনের সাথে শেয়ার করে বন্ধন করবে। নাইট্রোজেনের 3টি বেজোর ইলেকট্রন মানে কি? এই 3টি বেজোর ইলেকট্রন মানে নাইট্রোজেন ইলেকট্রন আছে 5টি থাকে। বেজোর মানে এখানে অষ্টক নাইট্রোজেন অধাতু। নাইট্রোজেন যদি অষ্টক পূর্ণ করতে চাই একে আরো 3টি ইলেকট্রন গ্রহণ করতে হয়, 3টি বেজোর ইলেকট্রন গ্রহণ করতে হয়। এই 3ই হচ্ছে যোজনী। এই 3টি ইলেকট্রন দিয়ে সে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। এটা কিভাবে হবে? এইটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে নিউক্লিয়াস। হাইড্রোজেন। তাহলে এরা দুটি অধাতু কেন হয় বা এরা অধাতু? এদের শেষ শক্তি স্তরে কারণ এরা হচ্ছে কে অষ্টক পূরণ করার জন্য ইলেকট্রন দিতে পারবে না। যদি ধাতু হতো ইলেকট্রন ত্যাগ করতো। এরা দুজনে ইলেকট্রন গ্রহণ করবে, এদের কাউরে দেওয়ার ক্ষমতা নেই, যার কারণে এরা দুজনেই অধাতু। আর অধাতু সমযোজী বন্ধন গঠন করে এবং ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করা, সেটা তোমরা জানো। তো এরা যেহেতু দুজনেই অধাতু, আমরা কিভাবে জানবো অধাতু? কারণ এরা দুজনেই কি করে ইলেকট্রন গ্রহণ করে, কাউরে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নেই, যার কারণে এরা দুজনে অধাতু এবং এরা কি করে? ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ার করে এরা বন্ধন গঠন করবে। সেটা আবার কিভাবে? এটা কিভাবে? এই যে নাইট্রোজেনের 3টি বেজোর ইলেকট্রন, যেটা বললাম বেজোর মানে এটাতে ইলেকট্রন 5টি ছিল, 3 বেজোর তো 1টি হতে পারতো, 2 4 আর 1 কিন্তু না, এখানে যে নাইট্রোজেন তার শেষ শক্তি স্তরে অষ্টক গ্রহণের জন্য কি করে? 3টি বেজোর ইলেকট্রন গ্রহণ করে। 3ই হচ্ছে ওর যোজনী। এই যে 3টি ইলেকট্রন দিয়ে কি করবে? হাইড্রোজেনের সাথে, মানে হাইড্রোজেন 3টি পরমাণু
NH3 মানে তিনটা হাইড্রোজেন ছিল ওখানে। এই হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন মানে নাইট্রোজেনের যে তিন যোজনী, এটা তো হাইড্রোজেনের গায়ে লিখতে হয়। তো হাইড্রোজেনের তিনটা, হাইড্রোজেন তিন মানে হাইড্রোজেন তিনটা পরমাণু, আর এই তিনটা পরমাণু তিনটা ইলেকট্রনের সাথে ইলেকট্রন, হাইড্রোজেন তার শেষ শক্তির সাথে তিনটা বিজোড় ইলেকট্রন শেয়ার করবে। কিভাবে? এখানে হচ্ছে নাইট্রোজেনের এটা নিউক্লিয়াস, এইটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কিভাবে করা হলো? এটা হচ্ছে উভয় পরমাণু শেষ শক্তি ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করলো, হাইড্রোজেন এবং নাইট্রোজেন। এটা হচ্ছে অ্যামোনিয়া সমযোজী বন্ধন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে Ml3 এর বন্ধন গঠন প্রক্রিয়া কিভাবে হয় চিত্র সহ, এবং আমরা বর্ণনা দিতে গিয়ে আমাদের সিম্পল, আমরা এটাকে কখনো বইয়ে বুঝতে করতে যাব না। আমরা জাস্ট আসলে অনেক সময় আমরা যদি পেজ গণে লিখি কোনো লাভ হয় না। 5-10 পেজ লিখো, একটি যে নম্বর পাওয়া যাবে এমন কোনো কথা নেই, কিন্তু এক পেজের অর্ধেক লেখো, 5টি লাইন লিখেও কিন্তু অনেক সময় 15 নম্বর পাওয়া যেতে পারে। এর কারণ হচ্ছে এখানে আমি যে বর্ণনাটা গঠন করলাম, এখানে বলা আছে এর বন্ধন গঠন প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করো। আমার এই বন্ধন গঠন প্রক্রিয়া, এখানে আমি যে এই বন্ধনটাতে যদি আমি কোনো একটা ইলেকট্রন ভুল হয়, তার মানে এই পুরো অ্যান্সারটাই আমার ভুল। আমি যতই ব্যাখ্যা দিই লাভ হবে না। তো আমি এখন যেভাবে ব্যাখ্যা দিব, আমরা সিম্পল ব্যাখ্যা দিতে পারি যে আমাদের যেটা জানা, আমাদের নলেজ থেকে আমরা এই ব্যাখ্যাটা নিয়ে আসবো। এটা কখনো বই পড়ে গাইড পড়ে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা শিখে বুঝে যে এটা শিখেছি যে এখানে কি, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উভয় অধাতু, আমরা জানি অধাতু সমযোজী বন্ধন গঠন করে। এটা হচ্ছে উভয় অধাতু তাদের শেষ শক্তি ইলেকট্রন শেয়ার করে এরা সমযোজী বন্ধন গঠন করে। যে এই সিম্পল কয়েকটি কথা লিখে চিত্র এগে, এটাই মানে আর কিছু প্রয়োজন হয় আছে বলে আমার মনে হয় না, এতটুকু লিখলে যথেষ্ট। যাই হোক, ঘয়ে কি বলা হয়েছে? ঘয়ে বলেছে আরসিএল যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে বিশ্লেষণ করা। আর আমরা পেয়েছিলাম ফসফরাস, এখানে আর সি না RCl বলা হয়েছে, RCl, তাহলে আর আমরা উদ্দীপক থেকে পেয়েছি ফসফরাস, Cl মানে কি, Cl হচ্ছে ক্লোরিন, তো RCl5 দেওয়া আছে, তার মানে এখানে হচ্ছে আর এ ফসফরাস, ফসফরাস পেন্টা ক্লোরাইড যৌগ গঠনে অষ্টক নিয়মে ব্যতিক্রম ঘটে ব্যাখ্যা করতে। আসলে ফসফরাস পেন্টাক্লোরাইড এখানে বলা হয়েছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড। ঘ, এটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এর যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে কিভাবে? এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই, যেমন ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ফসফরাস 15, এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস 1s 2s 2p6 3s 3px 3p 3py 3pz। আবার 1s 2s 2p 6 3s
3p x 3py 3pz 3dx 3dyz। তো এই ফসফরাসের সাধারণ ইলেকট্রন বিন্যাসে আমরা জানি যে শেষ শক্তির 5টি ইলেকট্রন থাকে। আর শেষ শক্তি স্তরে সেটা জন্য দেখতে চাই ফসফরাসের এখানে হয় কি ফসফরাস ফসফরাস যেমন হচ্ছে 1s 2s 2p6 3s 3p। এখানে 10 আর 515 ফসফরাসের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। উত্তেজিত অবস্থায় কি হয়, এই ইলেকট্রন গুলো অরবিটালে বিন্যস্ত হয়ে যায়। এই ইলেকট্রন গুলো মানে অরবিটালে বিন্যস্ত হয়ে বেজোর ইলেকট্রনে পরিণত হয়। তো ইলেকট্রন ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থেকে এবং এই অষ্টকোণের জন্য সে কি করে 3টি ইলেকট্রন গ্রহণ করে। তার মানে 3 হচ্ছে ওর যোজনী, 3 হচ্ছে ওর যোজনী। আবার উত্তপ্ত অবস্থায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এই শেষ শক্তি ইলেকট্রন গুলো অরবিটালে বিন্যস্ত হয়ে যায়। এখানে হচ্ছে 1 2 3, এখানে হচ্ছে বেজোর 3টা ইলেকট্রন, এটাই হচ্ছে তার যোজনী। এইখানে 1 2 3 4 5, এই 5 হচ্ছে এর যোজনী। এই জন্য ফসফরাস ইলেকট্রন 3 এবং 5 অর্থাৎ পরিবর্তনশীল ইলেকট্রন ফসফরাসের। কিন্তু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি ক্লোরিন, তাহলে ক্লোরিন হচ্ছে 17 1s 2 2s 2 2p6 3s 3p। এখানে 10 আর 7 17। ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টি? ক্লোরিনের শেষ শক্তি ইলেকট্রন থাকে 60টি। তাহলে ক্লোরিনের শেষ শক্তি ইলেকট্রন 60টি, ফসফরাসের 3টি বা 5টি। তো এরা কেই কিন্তু ইলেকট্রন দিতে পারবে না অষ্টক পূরণের জন্য। মানে বন্ধন গঠনে যে শেষ শক্তি পূর্ণ করতে হয় অষ্টক পূরণের জন্য কেউ কাউকে ইলেকট্রন দিতে পারবে না। এরা উভয় ইলেকট্রন গ্রহণ করেছে। আমি যেটা বলেছিলাম তুমি যদি ওটা বুঝে থাকো, এটা বোঝার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যা হোক, আমি আমার মতো মানে বলবো আর কি। তো এদের শেষ শক্তি স্তরে যে ইলেকট্রন আছে এ থেকে এরা কাউকে ইলেকট্রন দিতে পারবে না, এদের কারে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। কারণ এটাই তো দরকার, আমারই তো অভাব, আমি কাউকে দিব কি করে, ঠিক না? আমি তো সমস্যাগ্রস্ত, আমি আবার কাউকে দিব কি করে? এরা তো দুইজনেই অভাবী, এরা কাউকে ইলেকট্রন দিতে পারবে না। এরা উভয়ে অধাতু। এরা কেন অধাতু? কারণ এদের শেষ শক্তি স্তরে ইলেকট্রন এরা কি করতে পারবে না, দিতে পারবে না, মানে ত্যাগ করতে পারবে না। ধাতু হলে ইলেকট্রন ত্যাগ করতো, আর এরা ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তার মানে এরা দুজনে অধাতু। তাহলে এরা কিভাবে বন্ধন গঠন করবে? এরা বন্ধন গঠন করবে এরা শেষ শক্তি স্তরে ইলেকট্রন কি করবে, শেয়ারের মাধ্যমে এরা বন্ধন গঠন করবে, যেটাকে বলে সমযোজী বন্ধন। শেষ শক্তি ইলেকট্রন শেয়ার করে এরা বন্ধন গঠন করবে। ফসফরাস ক্লোরাইড যেমনটিতে বয়ে বন্ধন গঠন করা হয়েছিল। তো এরা হচ্ছে উভয় অধাতু এবং এরা হচ্ছে কখনোই ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। এরা উভয় কেন ত্যাগ করতে পারবে না আমরা দেখতেই পাচ্ছি। এর শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি। তাহলে ইলেকট্রন এখানে হচ্ছে ইলেকট্রন আছে 60টি, এর অষ্টক পূরণের জন্য আরো একটি ইলেকট্রন দরকার। তাহলে দিবে কি করে? এর আছে 5টি অথবা 3টি, তাহলে এর অষ্টক পূরণের ইলেকট্রন দরকার, এ কাউকে দিতে পারবে না। এই জন্য উভয় ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন। এরা উভয় হচ্ছে অধাতু, উভয় পরমাণু তার শেষ শক্তি ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। সেটা আবার কিভাবে দেখা যাক। কিভাবে হচ্ছে চিত্র গঠনের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার করতে পারি। আমরা চিত্রের সাহায্যে কিভাবে আমরা এই যৌগটা ক্লিয়ার হতে পারি। ফসফরাস পেন্টা ক্লোরাইড, ফসফরাস এইটা নিউক্লিয়াস 1 নম্বর শক্তি স্তর। এখানে 2টা ইলেকট্রন থাকে সবাই জানো। 2 নম্বর শক্তি স্তর, এখানে 8টি ইলেকট্রন থাকে।
তাহলে 8 আর 2 10, আর থেকে 5টি 3 নম্বর শক্তি স্তর। এখানে ইলেকট্রন থাকে 5টি, 1 2 3 4 5। তো এইখানে এটা কিন্তু এইটা ছিল ফসফরাস পেন্টাক্লোরাইড। এইটা কি ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে এইটা হচ্ছে কি করবে, এর শেষ শক্তি স্তরে 1 2 3 4 1 2 3 4 5, হ্যাঁ শেষ স্তরে 5টি ইলেকট্রন রয়েছে। আর এখানে ক্লোরিনের 5টি পরমাণু আছে। তাহলে কি করবে, ক্লোরিনের 5টি পরমাণুর 5টি ইলেকট্রনের সাথে, মানে শেষ শক্তি স্তরের ক্লোরিনের যে 5টি পরমাণুর সাথে 5টি পরমাণুর যে শেষ শক্তি একটি করে বেজোর ইলেকট্রন আছে। আমরা জানি ক্লোরিনের 7টি ইলেকট্রন, তো আর একটি প্রয়োজন অষ্টকোণের জন্য। এই যে একটি করে 5টি পরমাণু 5টি ইলেকট্রন, এই 5টি ফসফরাসের 5টি ইলেকট্রন সাথে শেয়ার করে সে বন্ধন গঠন করবে। কি করবে, ক্লোরিনের তো পরমাণু 5টি, ক্লোরিনের কিন্তু 5টি পরমাণু। তাহলে এখানে এইটা যদি নিউক্লিয়াস হয়, এইটা 1 নম্বর শক্তি স্তর, এখানে 2টা ইলেকট্রন থাকে। এইটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তর, এখানে 2 4 6 8, এইটা 3 নম্বর শক্তি স্তর। এইখানে জোড়া ইলেকট্রন, কেন, ক্লোরিনের একটি পরমাণু শেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন এবং ফসফরাসের একটি ইলেকট্রন, জোড়া ইলেকট্রন। উভয় ইলেকট্রন চিন্তা করছে যে উভয় ইলেকট্রন উভয় পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করছে। আমি যদি মনে করি আমার 10 টাকা, তোমাদের 10 টাকা, মোট কয় টাকায় 20 টাকা। এই যে 20 টাকা, আমি তো আমার ভাবতে পারি না, আমার একাই তো ভাবতে পারি না, এই 20 টাকার মধ্যে আমার এবং তোমাদের উভয়েরই ভাগ আছে। সত্যি এরকম ব্যাপারটাই কিন্তু উভয়ের নিউক্লিয়াসে অবস্থা করছে, এরকম চিন্তা করে। আবার ক্লোরিনের যে পরমাণু আর একটি কি করবে, এখানে এসে আর একটি ফসফরাসের ইলেকট্রনের সাথে ক্লোরিনের শেষ শক্তি স্তরের ওই যে ইলেকট্রন ওর সাথে জোড়াবদ্ধ হবে। তাহলে এখানে 2 4 6 8, এইখানে এসে জোড়াবদ্ধ হবে, 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আর একটা এইখানে আবারও নিউক্লিয়াস, এখানে হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এইখানে 2 নম্বর 1 2, এখানে কি করবে, একটা ইলেকট্রন এসে জোড়াবদ্ধ হবে। তাহলে এখানে 2 4 8, আচ্ছা এখানে 2 4 8, এইখানে আর একটা ক্লোরিনের 2 4 6 8, এইখানে ক্লোরিনের আর একটা নিউক্লিয়াস, সরি এখানে ক্লোরিনের আর একটা ইলেকট্রন ফসফরাসের আর একজনের সাথে জোড়াবদ্ধ হবে। তাহলে এখানে 2 4 6 8, এইখানে একই ঘটনা ঘটবে। নিউক্লিয়াস, এখানে হচ্ছে ফার্স্ট সেল 2টি ইলেকট্রন, সেকেন্ড সেলে এখানে 2 4 6 8, তাহলে 2 4 6 8, এটা হচ্ছে ফসফরাস, এটা কি ক্লোরিন 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 ক্লোরিন, 1 2 3 4 5, ক্লোরিনের 5টা পরমাণু 5টি ইলেকট্রন। প্রতিটা ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে, একটি করে বেজোর ইলেকট্রন থাকে। তো এই একটি করে বেজোর ইলেকট্রন কি করলো, ফসফরাসের শেষ শক্তি স্তরে 5টি বেজোর ইলেকট্রন ছিল, ক্লোরিনের 5টি পরমাণু ছিল। এই ক্লোরিনের 5টি পরমাণু 5টি বেজোর ইলেকট্রনের সাথে ফসফরাসের 5টি বেজোর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করলো। আর এটাই হচ্ছে সমযোজী বন্ধন। কেননা আমরা জানি
যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে RCl5 অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগ গঠনে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে কিনা, এখানে আরো কিছু ঘটা। অষ্টক নিয়ম মানেই বা কি? অষ্টক নিয়ম মানে হচ্ছে পরমাণু শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকতে হবে, সেটাই হচ্ছে অষ্টক নিয়ম। আমরা কি পেলাম এখানে? তাহলে এখানে হচ্ছে আমরা কি পেলাম, ফসফরাসে কিন্তু 2 4 6 8 10, ফসফরাসের শেষ শক্তির ইলেকট্রন হয়েছে কয়টি? 10টি। তার মানে এ কি করেছে, এ অষ্টক নিয়ম সম্প্রসারণ করেছে, অর্থাৎ অষ্টক নিয়ম ওভার করেছে। অষ্টক 8টা ইলেকট্রন পেরিয়ে গেছে, এখানে যেটা হচ্ছে 10টা, কিন্তু 2 4 6 8 10 ক্লোরিনে কিন্তু 8টা ইলেকট্রন শেষ শক্তি। তার মানে ফসফরাস অষ্টক নিয়ম সম্প্রসারণ করছে, কিন্তু ক্লোরিন পরমাণু অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে এখানে নিয়মের ব্যতিক্রম ঘটেছে কেন? এখানে ফসফরাস অষ্টক নিয়ম সম্পর্কে যার কারণে এখানে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। তো সিম্পল এভাবে সমাজে বন্ধন চিত্রটাকে আমরা সিম্পল এই বর্ণটা দিলেই এটা সম্পূর্ণ হয়ে যাবে। আশা করছি এর ছাড়া এরপর বেশি কিছু লেখার বা বলার নেই, কেননা এইগুলো সায়েন্স। বিজ্ঞানের প্রশ্নে আজে বাজে অতিরিক্ত কথা লিখে খাতা ভরিয়ে লাভ নেই। মূল কথা সঠিক কথা এমনই হয় কি, অনেক সময় একটা ওয়ার্ড যদি আমাদের জানা থাকে সঠিকভাবে, এই একটা ওয়ার্ডকে কেন্দ্র করে অথবা একটা লাইনকে কেন্দ্র করে আমরা কিন্তু পুরো প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে লিখতে পারি, একটা ওয়ার্ডকে যদি আমরা সঠিকভাবে জানি। আমরা যদি এই জিনিসটা না জানি, এখানে যেমন RCl5 এর মানেটা কি, আমরা 10-20 পেজ গোটা খাতা ভরে লিখলো, আমরা একটি নম্বর পাবো না। এর মানেটা লিখে যখন আমরা চিত্রটা লিখে সামান্য ব্যাখ্যা দিব, এটা কোনো পেজ নাই, হাফ পেজ হতে পারে, 1 পেজ হতে পারে, আমরা কিন্তু ফুল মার্ক পাওয়ার আশা করতে পারি। তো এ পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, খোদা হাফেজ, থ্যাংক ইউ।